কোনোভাবেই হোক জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করেন, ফ্যাসিবাদের পথ রুদ্ধ করেন, বৈষম্যের সকল দুয়ারগুলোকে বন্ধ করে দেন। বাংলার মানুষ যেভাবে আপনার বাবা এবং মাকে কিংবদন্তি তুল্য রেখেছে, আপনাকেও বাংলাদেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে। আর যদি শেখ হাসিনার মতো ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চান, মনে রাখবেন বাংলাদেশের মানুষ বারবার প্রমাণ করেছে ক্ষমতা আঁকড়ে ধরে থাকার জিনিস নয়। যারা ক্ষমতাকে কুক্ষিগত করে জনগণের বুকের উপর জোর করে বসে থাকতে চায়, বাংলার মানুষ তাদেরকে শুধুমাত্র ক্ষমতার মসনদ থেকে নয়, বাংলাদেশের সীমান্ত থেকে বিতাড়িত করে দেয়। বাংলাদেশের মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছে জিয়াউর রহমানের সন্তান হিসেবে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছে খালেদা জিয়ার সন্তান বলে। কাজেই আমাদের প্রত্যাশা থাকবে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তান তারেক রহমান দেশকে নেতৃত্ব দেবেন। যা বলার জনগণকে তিনি সরাসরি বলবেন। তার পক্ষ থেকে প্রক্সি হিসেবে অন্য কারো কাছ থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা শুনতে চাই না। ঘরে ঘরে কৃষক কার্ডের, ঘরে ঘরে ফ্যামিলি কার্ডের গণতন্ত্র আর ঘরে ঘরে কৃষক কার্ডের গণতন্ত্র দিয়ে যদি শেখ হাসিনার মতো উন্নয়নের গণতন্ত্রের সবক বাংলার মানুষকে পড়ানোর চেষ্টা করেন, বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লবের সবক স্মরণ করায় দেবে। একজন আল্লাহু আকবার আযানের ধ্বনি উচ্চারণ করে, আরেকজন ইমাম হয়ে নামাজে দাঁড়িয়ে যায়। পিচ ঢালা রাজপথ, যে রাজপথে তার সহকর্মীর বুকের রক্ত ঝরেছে, সেই রাজপথকে সিজদার জায়নামাজ বানিয়ে আল্লাহর দরবারে লুটিয়ে পড়েছিল। এটাই ছিল জুলাই বিপ্লব। এই বাংলাদেশে যদি জুলাই সনদ বাস্তবায়ন হয়, আমরা বলছি আগামীর বাংলাদেশ হবে 47, 71 এবং 24-এর ভিত্তিতে। হে আলেম সমাজ, আমি আপনাদেরকে বলি, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি শুধুমাত্র 71 আর 24-এর কারণে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করতে চায়, যারা বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাও, তোমাদের জন্য 47, 71 আর 24-এর চেতনা সবচেয়ে বেশি প্রয়োজন আগামীর ইসলামের বাংলাদেশ গড়বার জন্য। তাই জুলাই বিপ্লবের চেতনাকে বাস্তবায়ন করতেই হবে আমাদেরকে। 2009 সালের পিলখানা ট্র্যাজেডির মাধ্যমে আমার দেশপ্রেমিক 57 জন সেনা কর্মকর্তা বিচার করতে হবে। 57 জন সেনা কর্মকর্তার বিচারের নামে আবার কোন নিরীহ নিরপরাধ বিডিআর ভাই জওয়ানের উপর যেন কোনো অন্যায় অবিচার না হয়, সেটাও নিশ্চিত করতে হবে। 2014, 15, 16 সালে বিরোধী দলীয় আন্দোলন দমনের নামে এবং বিশেষ করে আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের অবৈধ রায়ের প্রতিবাদ করতে গিয়ে দেশব্যাপী স্বৈরাচারের পেটোয়া বাহিনী এবং তার বাহিনীর গুলিতে নিহত প্রায় 100 কোরআন প্রেমিক জনতার হত্যাকাণ্ডের বিচার করতে হবে। 2021 সালের মোদী বিরোধী আন্দোলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের শাহাদাত প্রাপ্ত প্রায় 20 জন নিরপরাধ নবী প্রেমিক তাওহীদি জনতার হত্যাকাণ্ডের বিচার করতে হবে। হাটহাজারী মাদ্রাসা থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে সকল কওমি মাদ্রাসার ছাত্র জনতা বিপ্লবীদের সঙ্গে হাতে হাত রেখে রাজপথে তারা জন্য নেমে এসেছিল। সাংবাদিকরা তখন প্রশ্ন করেছিল কওমি মাদ্রাসার ছাত্রদের কাছে যে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা কোটার বিরুদ্ধে আন্দোলন করছে, তারা কোটা প্রথা বিলোপ চায়, মেধার ভিত্তিতে বাংলাদেশ গড়তে চায়, তারা সরকারি চাকরিতে বৈষম্যের বিলোপ করতে চায়, তোমরা কি চাও? কারণ তোমাদের তো সরকারি চাকরি নাই, কোটা আছে, থাকলেই কি না থাকলেই কি, তোমরা তো চাকরি পাবা না, তোমরা কেন বিপ্লবে নেমেছ? আমাদের কওমি মাদ্রাসার সন্তানেরা বলেছিল যে আমরা চাকরির জন্য নামি নাই মাঠে, আমরা আমাদের নিজেদের অধিকার আদায়ের জন্য নামি নাই, আমরা নেমেছি আমার স্কুল পড়ুয়া, আমার কলেজ পড়ুয়া, আমার ইউনিভার্সিটি পড়ুয়া, আমার ভাইয়ের। এভাবেই সহমর্মিতা, আন্ডারস্ট্যান্ডিং,
নিজেদের মধ্যে এক চমৎকার বোঝাপড়া তৈরি হলো রাজপথে। আর রাজপথে যখন জোহরের সালাতের সময় হয়ে যায়, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা সকল ভেদাভেদ ভুলে গিয়ে 15 বছর ধরে বিভিন্ন বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মী, যারা কেউ গুমের শিকার হয়েছে, যারা কেউ খুনের শিকার হয়েছে, আজও বাংলার প্রত্যন্ত অঞ্চলে অনেক সন্তান হারা মা চিৎকার করে ফেলে। এখনো অনেক মা তার হারিয়ে যাওয়া সন্তানের সন্ধানে বিনিদ্র রজনী কাটায়। আজও পর্যন্ত অনেক সন্তান হারা পিতা বাংলার পথে পথে ঘুরে বেড়ায় তার দামাল সন্তানের সন্ধানে। সেই মা এবং সেই বাবার আত্মার শান্তির জন্য, তাদের হৃদয়ের প্রশান্তির জন্য গুম খুন হত্যাকাণ্ডের শিকার হওয়া এই সকল মানুষের রক্ত এবং তাদের জীবনের মূল্য যদি আমাদের যথাযথভাবে আদায় করতে হয়, বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী সকল ব্যবস্থা শেকড় শুদ্ধ উপড়ে ফেলতে হবে। অধিকার আদায়ের দাবিতে অনুষ্ঠিত আজকের এই নাগরিক সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা ও তৃণমূলের দায়িত্বশীল ভাই ও বন্ধুগণ এবং বিভিন্ন তৃণমূল থেকে সমবেত বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, শ্রমিক মজলিস, ছাত্র মজলিস সহ অন্যান্য সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ, ভ্রাতৃপ্রতিম সংগঠন সমূহের দায়িত্বশীল ভাইয়েরা, সর্বস্তরের সুধীবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী ও পেশার আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুগণ, বাংলাদেশে দীর্ঘ ফ্যাসিবাদের পর তিনটি জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার এক পর্যায়ে গুম খুন হত্যাকাণ্ড এবং নানা রকম ফ্যাসিবাদী লুটতরাজ এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে নজিরবিহীন এক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 2024 সালের 36শে জুলাই তথা 5ই আগস্ট এক গণ অভ্যুত্থান এবং গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করে। 2024 সালের 36শে জুলাইয়ের সেই ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর বাংলার দামাল সন্তানেরা, বাংলাদেশের বিপ্লবী তরুণেরা, তারা বারবার দেশের মানুষের কাছে আগামীর বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করেছে, নতুন বাংলাদেশের রূপরেখা ঘোষণা করেছে। তারা বলেছে সেকেন্ড রিপাবলিক হবে, তারা বলেছে 36শে জুলাই বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। আর তাই 24শে জুলাই বিপ্লবের পর এদেশের মানুষের স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার অভিপ্রায় ছিল যে মানুষ একটি নতুন বন্দোবস্ত উপহার পাবে। এইটা নামান হবে। এদেশের মানুষ নতুন একটি বন্দোবস্ত উপহার পাবে, ব্যাপক সংস্কার সাধন হবে বাংলাদেশের রাষ্ট্র এবং রাজনীতিতে। এরকম একটি প্রত্যাশা নিয়েই 2024 সালের 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর তারা তাদের অগ্রাধিকারের ভিত্তিতে প্রধান 3টি এজেন্ডা ঘোষণা করে যে 3 দফা লক্ষ্য অর্জন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার কার্যক্রম পরিচালনা করবে, এই অঙ্গীকার তারা জাতির সামনে ঘোষণা করে। 3টি মৌলিক লক্ষ্য এবং উদ্দেশ্যের একটি ছিল যে বিতাড়িত, খুনি, অত্যাচারী, ফ্যাসিবাদী, স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার সকল দোসরদেরকে বিচারের মাধ্যমে কাঠগড়ায় দাঁড় করাবে
এবং তাদের সকল অন্যায় এবং অপকর্মের ন্যায় বিচার বাংলাদেশের মানুষের সামনে উপহার দিবে এবং অন্তত সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ের মধ্যেই একটা দৃশ্যমান বিচার কার্যক্রমের উন্নতি তারা সাধন করবে। এটা ছিল তাদের প্রথম প্রত্যয়। দ্বিতীয় প্রত্যয় ছিল, অঙ্গীকার ছিল যে বাংলাদেশের চলমান যে রাজনৈতিক ব্যবস্থা, চলমান যে রাজনৈতিক বন্দোবস্ত, যেটাকে আমরা ৭২-এর বন্দোবস্ত বলি, আধিপত্যবাদী ভারতীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীর বাংলাদেশের উপর, বাংলাদেশের মানুষের উপর তাদের যে আধিপত্যবাদের বন্দোবস্ত ছিল, ৭২-এর বন্দোবস্ত ভেঙ্গে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার মাধ্যমে একটি আমূল সংস্কার সাধন করবে। এই সংস্কারের অঙ্গীকার ছিল অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় অঙ্গীকার। তাদের তৃতীয় অঙ্গীকার ছিল এই বিচার এবং সংস্কার সাধন করার পর একটি স্বচ্ছ এবং সুন্দর অন্তর্ভুক্তিমূলক, সকলের অংশগ্রহণমূলক একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন নির্বাচিত সরকারের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করবে। অর্থাৎ বিচার, সংস্কার এবং নির্বাচন, তিনটি ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ৩ দফা কর্মসূচি এবং প্রধান ৩টি এজেন্ডা। এই কথা ঘোষণা করার পর বাংলাদেশের সকল পক্ষ, রাজনৈতিক দল, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, সাংবাদিক এবং নাগরিক সমাজ, দেশের আপামর জনসাধারণ অন্তর্বর্তীকালীন সরকারকে এই কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য সাহস জুগিয়েছে, সহযোগিতা করেছে এবং তাদেরকে অনুপ্রেরণা দিয়েছে। সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য সকলেই এগিয়ে এসেছে। দীর্ঘ ১.৫ বছর ক্ষমতাসীন থাকার পর ১২ই ফেব্রুয়ারির একটি নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বিদায় গ্রহণ করেছে। আজ ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন একটি সরকার ক্ষমতাসীন হয়েছে। জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতাসীন হয়ে আজ প্রায় ৬ মাস অতিক্রান্ত হতে চলেছে। নতুন সরকারের এই ৫ মাসের অধিক সময়কালে কিভাবে বাংলাদেশ পরিচালিত হলো এবং আগামীর বাংলাদেশের মাটি এবং মানুষের কি প্রত্যাশা, তাদের কি অভিপ্রায়, সেটাকে জাতির সামনে উপস্থাপন করা, সেই বিষয়ে সরকারের সাথে বোঝাপড়া করার জন্যই আজ দেশ জুড়ে বাংলাদেশ খেলাফত মজলিস নাগরিক সমাবেশের কর্মসূচি পালন করছে। আমাদের এই নাগরিক কর্মসূচির প্রধান লক্ষ্য হল জনগণের সেই গণভোটের রায়, গণরায়, যেই রায়ের সাথে বর্তমান সরকার প্রহসন করছে, তামাশা করছে, বিদ্রূপ এবং উপেক্ষা করছে অব্যাহতভাবে, সেই ভোটের অধিকার হারা জনগণের অধিকার সরকারের কাছ থেকে আদায় করে জনগণকে বুঝিয়ে দেওয়াই বাংলাদেশ খেলাফত মজলিসের চলমান সংগ্রাম। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ খেলাফত মজলিস এই গণভোটের রায় কার্যকর করার জন্য এবং গণভোটের রায় বাস্তবায়নের জন্য সর্বপ্রথম সংগঠন যে জাতীয় নির্বাচন এবং নতুন সরকার গঠন হওয়ার 2 মাসের ব্যবধানে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করেছে এবং সেই মহাসমাবেশ থেকে দেশব্যাপী এই নাগরিক সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। এ থেকে আমাদেরকে উপলব্ধি করতে হবে, সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনসাধারণকে আমরা বলতে চাই, এই যে গণভোটের গণরায়, এর তাৎপর্য
এবং এই অধিকার আদায়ের যে গুরুত্ব, এটা জনগণের দোরগোড়ায় গিয়ে তাদের কাছে তাদের অধিকার বোঝানো এবং তাদের প্রয়োজনগুলোর কথা তাদের সামনে তুলে ধরা, এটাই হলো আজকে বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনীতি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের যে 3 দফা মৌলিক এজেন্ডা ছিল, তার প্রথম যে ফ্যাসিবাদী আমলের খুনি এবং তার দোসরদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো, সেই এজেন্ডায় বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল এবং আপামর জনসাধারণের সাথে আমরাও একমত যে সেক্ষেত্রে সরকার যথেষ্ট পারঙ্গমতা প্রদর্শন করেছে এবং উল্লেখযোগ্য পরিমাণ তারা বিচারের ক্ষেত্রে অগ্রগতি সাধন করেছে। অন্তত 2-1টি মামলায় হলেও 17 বছরের খুনি, বাংলাদেশের শত বর্ষের ইতিহাসের ঘৃণিত ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের হোতা লেডি ফেরাউন, ভিনদেশি ক্রীড়নক শেখ হাসিনা সহ তার কিছু একান্ত সহযোগীর বিরুদ্ধে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে যেতে পেরেছে। এই জন্য আমরা সেই সরকারকে ধন্যবাদ জানাই এবং বর্তমান সরকারের কাছেও আমাদের অব্যাহত দাবি যে সেই বিচারিক প্রক্রিয়াকে অব্যাহত রেখে সকল অন্যায়, গুম, খুন, হত্যাকাণ্ড 15 বছর ধরে বিভিন্ন বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মী যারা কেউ গুমের শিকার হয়েছে, যারা কেউ খুনের শিকার হয়েছে, আজও বাংলার প্রত্যন্ত অঞ্চলে অনেক সন্তানহারা মা চিৎকার করে ফেলে। এখনো অনেক মা তার হারিয়ে যাওয়া সন্তানের সন্ধানে বিনিদ্র রজনী কাটায়। আজও পর্যন্ত অনেক সন্তানহারা পিতা বাংলার পথে পথে ঘুরে বেড়ায় তার দামাল সন্তানের সন্ধানে। সেই মা এবং সেই বাবার আত্মার শান্তির জন্যে, তাদের হৃদয়ের প্রশান্তির জন্যে গুম, খুন, হত্যাকাণ্ডের শিকার হওয়া এই সকল মানুষের রক্ত এবং তাদের জীবনের মূল্য যদি আমাদের যথাযথভাবে আদায় করতে হয়, বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী সকল ব্যবস্থা শেকড় শুদ্ধ উপড়ে ফেলতে হবে। আর সেই ফ্যাসিবাদী ব্যবস্থা উৎখাত করার জন্যই 2024-এর জুলাই বিপ্লব হয়েছিল। প্রিয় উপস্থিতি, আমি বলতে চাই 2024-এর জুলাই বিপ্লব হয়েছিল শুধুমাত্র ক্ষমতার মসনদ পরিবর্তন করার জন্য নয়, শুধুমাত্র একজন প্রধানমন্ত্রীকে উঠিয়ে আরেকজন প্রধানমন্ত্রীকে বসানোর জন্যই শুধুমাত্র বিপ্লব হয়নি, শুধুমাত্র একটি সরকারের পরিবর্তনের জন্য এত হাজার হাজার মানুষ জীবন দেয়নি। তাদের সকলেরই একটা ইচ্ছা, একটাই স্বপ্ন, একটা অভিপ্রায় ছিল। সেই অভিপ্রায়টা বাস্তবায়ন যদি আমরা করতে না পারি, তাহলে আমরা আল্লাহর আদালতেও আমাদেরকে অপরাধী হিসেবে দাঁড়িয়ে যেতে হবে, শহীদের কাছেও আমাদের জবাবদিহিতার কোনো সুযোগ থাকবে না। 2024-এর জুলাই বিপ্লব কেন হয়েছিল? জুলাই বিপ্লবের মূল আকাঙ্ক্ষা কি ছিল? আমরা যদি জুলাই বিপ্লবকে গভীরভাবে পাঠ করতে পারি, অনুধাবন করার চেষ্টা করি, তাহলে আমরা দেখব জুলাই বিপ্লবের প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল 2টি। প্রথম লক্ষ্য ছিল জুলাই বিপ্লবের যে বাংলাদেশে ফ্যাসিবাদকে উৎখাত করা, এবং জুলাই বিপ্লবের দ্বিতীয় লক্ষ্য ছিল ফ্যাসিবাদকে উৎখাত করার পাশাপাশি বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্র থেকে সব ধরনের বৈষম্য বিলুপ্ত করা। বৈষম্য চলবে না, আর ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরে আসবে না। এই 2টি ছিল জুলাই বিপ্লবের প্রধান আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা নিয়েই বাংলাদেশের এক অভূতপূর্ব গণ ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রেণী পেশা ভুলে গিয়ে, এমনকি মানুষ তাদের রাজনৈতিক এবং ধর্মীয় পরিচয় পর্যন্ত ভুলে গিয়ে শুধু মানুষ হিসেবে সকলে এক কাতারে এসে টেকনাফ থেকে তেতুলিয়া একটি গণস্রোত, গণজোয়ার এদেশের মানুষ তৈরি করেছিল।
শুরু করেছিল ছাত্র জনতা। ইউনিভার্সিটি থেকে, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, প্রাইমারি স্কুল থেকে আমাদের সোনার ছেলেরা পর্যন্ত বেরিয়ে এসেছিল। আলিয়া মাদ্রাসা থেকে আমার সন্তানেরা বেরিয়ে এসেছিল। এটাই ছিল জুলাই বিপ্লব, এটাই ছিল জুলাই বিপ্লবের প্রতিদিনের দৃশ্য। বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং জাতীয় গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যম সেই জুলাই বিপ্লবের নয়নাভিরাম সেই দৃশ্যগুলো আজও পর্যন্ত সংরক্ষণ করে রেখেছে। যারা জুলাই বিপ্লবকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইবে, সেই সেজদার মাটির রবের কসম খেয়ে বলি, বাংলার মাটি থেকে জুলাই বিপ্লবের চেতনা যারা মুছে ফেলতে চাইবে, রাজপথে তাদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই বিপ্লবের দুটি প্রধান আকাঙ্ক্ষার কথা আমি বললাম। একটি হলো বৈষম্যের বিলোপ বাংলাদেশের সমাজ ব্যবস্থায়, বাংলাদেশের প্রশাসনে, বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের রাষ্ট্রে আর বৈষম্য বরদাস্ত করা হবে না। দ্বিতীয় আকাঙ্ক্ষা হলো রক্ত দিয়ে যেই ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে, পুরাতন রূপে হোক নতুন রূপে হোক, আর কোন ফ্যাসিবাদী স্বৈর শাসক বাংলার ক্ষমতার মসনদে বসতে দেওয়া হবে না। অর্থাৎ বৈষম্যহীন এক সমাজ গড়তে চাই আমরা, ফ্যাসিবাদের দুয়ার বন্ধ করতে চাই। প্রশ্ন হতে পারে, কিভাবে এই ফ্যাসিবাদের দুয়ার বন্ধ হবে, কিভাবে বৈষম্যহীন সমাজ গড়বে? প্রিয় ভাইয়েরা আমার, এই দুই অভিপ্রায় এবং দুই লক্ষ্য অর্জনের জন্যই জুলাই বিপ্লবের কিছুদিনের পরেই বিপ্লবীরা আওয়াজ তুলল, জুলাই সনদ প্রণয়ন করতে হবে, জুলাই চার্টার তৈরি করতে হবে। এই আওয়াজ ধীরে ধীরে উচ্চারিত হলো, এই আওয়াজ আস্তে আস্তে সংঘবদ্ধ হলো, এই আওয়াজ ধীরে ধীরে বাংলার আকাশ বাতাসকে প্রকম্পিত করে তুলল। অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবীদের এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে ন্যাশনাল কনসেনসাস কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করল। 6টি কমিশন থেকে তারা সংস্কারের প্রস্তাব গ্রহণ করল। 33টি রাজনৈতিক দলকে নিয়ে দীর্ঘ 9 মাস পর্যন্ত 82টি অধিবেশনে দীর্ঘ আলোচনার মাধ্যমে তারা একটি সনদ প্রণয়ন করল। সেই সনদটিকেই বলা হচ্ছে ঐতিহাসিক জুলাই সনদ। সেই জুলাই সনদে সকল রাজনৈতিক দল, 33টি রাজনৈতিক দল সম্মিলিত হয়ে সেই সনদ প্রণয়ন করা হলো এবং সকলেই আগে পরে যে কোনো ভাবেই হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে শুরু করে জাতীয় নাগরিক কমিটি এনসিপি পর্যন্ত সব দল সেই জুলাই সনদে স্বাক্ষর করা হলো। সেই জুলাই সনদের প্রধান আকাঙ্ক্ষাগুলো কি ছিল? জুলাই সনদে যে সকল বিষয়গুলোকে প্রস্তাব আকারে রাখা হয়েছে তার মধ্যে অন্যতম প্রধান প্রস্তাব হলো, এতদিন পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রে একনায়কতন্ত্র তৈরি হওয়ার সাংবিধানিক ব্যবস্থাপনা ছিল। সকল ক্ষমতা এক ব্যক্তির কাছে কুক্ষিগত করে রাখা হয়েছে। সেই ব্যক্তির নাম হলো প্রধানমন্ত্রী, একটি পদ। জুলাই সনদের মাধ্যমে সেই প্রধানমন্ত্রীর ক্ষমতার চেয়ার যেন আর কোন স্বৈরাচারী উৎপাদন না করে, সেই চেয়ার থেকে আর কোন ফ্যাসিবাদী শাসক যেন জন্ম না হয়, সেই চেয়ার থেকে আর কোন বাংলাদেশে খুনি হাসিনা যেন জন্ম নিতে না পারে, সেজন্যই জুলাই সনদে
প্রধানমন্ত্রীর হাতে কুক্ষিগত ক্ষমতাগুলোকে একটু বিভক্ত করে বিকেন্দ্রীকরণের মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু ক্ষমতা রাষ্ট্রপতির চেয়ারে প্রদান করা হয়েছে। 6টি গুরুত্বপূর্ণ ক্ষমতা রাষ্ট্রপতিকে প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর হাত থেকে বিচার বিভাগকে স্বাধীন করার জন্য সেখানে প্রধান বিচারপতি এবং সিনিয়র বিচারপতিদের সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতিদের সমন্বয়ে নিয়োগ কমিশন গঠন করে বিচারপতি নিয়োগের মাধ্যমে বিচার বিভাগকে স্বাধীন এবং দলীয় আনুগত্য মুক্ত একটি সুন্দর ভারসাম্যপূর্ণ ন্যায় বিচারের আদালতে পরিণত করার জন্য জুলাই সনদে প্রস্তাব করা হয়েছে। এটা হলো 2 নম্বর। অর্থাৎ কিছু ক্ষমতা যাবে রাষ্ট্রপতির কাছে, বিচার বিভাগ সংক্রান্ত ক্ষমতাগুলো চলে যাবে প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত নিয়োগ কমিশনের হাতে এবং বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন হবে। 3 নম্বর হলো যে একটি নির্বাচিত সরকারের মেয়াদের পর একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, আর সেই তত্ত্বাবধায়ক সরকারে যেন আর কোনো KM হাসানকে নিয়ে আর নতুন কোনো মারামারি না হয়, আবার যেন 2006 সালের 111 তৈরি না হয়, সেই রকম পরিবেশে যেন আমার বাংলাদেশ আবার নতুন করে আবদ্ধ না হয়ে পড়ে, গণতন্ত্রের জন্য দেশের মানুষকে যেন আবার রক্ত দিতে না হয়, সেই জন্য একটি সুন্দর নিরপেক্ষ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং দলীয় প্রভাব মুক্ত নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব এই জুলাই সনদে নিশ্চিত করা হলো। এই হলো 3 নম্বর। আর 4 নম্বর হলো যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন, তিনি দলীয় পদে থাকতে পারবেন না। একই সাথে আপনি রাষ্ট্রের সকল নাগরিকদের অভিভাবক হবেন, আবার দলীয় পরিচয় আপনি একটি ক্ষুদ্র জনগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবেন। এটা প্রধানমন্ত্রীর দায়িত্বের জন্য বেমানান। এইভাবে মৌলিক প্রস্তাবনাগুলোর মাধ্যমে এই জুলাই সনদকে এমন সর্বোপরি করা হলো, সংসদকে ভারসাম্যপূর্ণ করার জন্য দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন করার প্রস্তাবনা আনা হলো এবং বর্তমান নিম্নকক্ষের 350 সদস্যের পাশাপাশি 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে, আপার হাউস। সেই উচ্চ কক্ষে 100 জন সদস্য থাকবেন এবং সেই 100 জন সদস্য নির্বাচিত হবেন ভোটের মাধ্যমে এবং সেই ভোটে পিআর পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতাকারী রাজনৈতিক দলগুলো যেই হারে ভোট লাভ করবে তাদের প্রাপ্ত ভোটের হারে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে 100 সদস্যের মাধ্যমে আপার হাউস গঠন করতে হবে। এগুলো হলো জুলাই সনদের সব মৌলিক ধারা। এই জুলাই সনদ যেন বাস্তবায়িত হতে পারে এটা নিয়ে অনেক তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অনেক টানাপোড়েন হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। আমরা তখন থেকে লক্ষ্য করে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা বাংলাদেশের জুলাই বিপ্লবের যে গণ আকাঙ্ক্ষা, একটি ভারসাম্যপূর্ণ নতুন বাংলাদেশ, সংবিধান এবং রাজনৈতিক বন্দোবস্তে যে আমূল সংস্কার, সেই সংস্কার যেন এই বিএনপি কোনোভাবেই মেনে নিতে পারছে না। তারা আবার সেই পুরনো বন্দোবস্তে ফিরে যেতে চায়। আমি জানি না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তের উপর দিয়ে যে দল বাংলাদেশে এসেছে, বেগম খালেদা জিয়ার মতো একজন আপোষহীন দেশ নেত্রীর নেতৃত্বে যে দল তার দীর্ঘ পদচারণা চালিয়েছে, সেই দল কিভাবে 24 জুলাই বিপ্লবের চেতনাকে দুপায়ে তুলে 72-এর চেতনার দিকে ফিরে যেতে চায়, এটা আমাদের বোধগম্য নয়। বিএনপির কাছে আমাদের স্পষ্ট বার্তা হলো এই ভাগে বিভক্ত, একটি হলো 72 আর একটি হলো 24। 72 বাংলাদেশে পরাজিত শক্তি, 72 বাংলাদেশ থেকে বিতাড়িত শক্তি,
আপনারা জুলাই সনদকে, আজ প্রধানমন্ত্রী বারবার একটা কথা বলছেন, অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবেন। অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করার জনগণকে বিভ্রান্তিতে ফেলে দেওয়ার মতো একটি কথা। ওনারা আসলে জুলাই সনদের, দেশের জনগণ প্রায় 70% নাগরিক যেই জুলাই সনদের পক্ষে গণভোটে হা বাক্সে ভোট দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সেখানে 4টি প্রশ্ন ছিল, 4টি প্রশ্ন। সেই 4টি প্রশ্নের মাধ্যমে মূলত জুলাই সনদের মৌলিক কথাগুলো সব জনগণের কাছে জানতে চাওয়া হয়েছে। আপনাদের পক্ষে না বিপক্ষে, পক্ষে না বিপক্ষে, পক্ষে না বিপক্ষে, পক্ষে না বিপক্ষে 4টি প্রশ্ন করা হয়েছিল। বিএনপি এই 4 প্রশ্নের 3.5টার বিরুদ্ধাচরণ করতেছে। 4টার মধ্যে কয়টার? 3.5টা প্রশ্নের বিরুদ্ধাচরণ করতেছে। বিষয়গুলো নিয়ে আমরা আমাদের তাত্ত্বিক দীর্ঘ আলোচনা জাতির সামনে উপস্থাপন করছি। আমি বাংলাদেশের প্রতিটি জনপদে নাগরিক সমাবেশ করে নাগরিকদের কাছে তাদের অধিকারের কথাগুলো তুলে ধরছি। এবং জুলাই কেন আমাদের লড়াই, জুলাই নিয়ে কেন আমরা আন্দোলনে নেমেছি, সে বিষয়গুলো নিয়ে আমরা লেটার লিখছি। জনগণের সামনে মৌখিকভাবে, লিখিতভাবে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করছি। এবং এইভাবেই গোটা দেশের জনগণকে আমরা সচেতন করে তুলতে চাই। ভাইয়েরা আমার, আজকে যেই বিষয়টা নিয়ে সরকারের সাথে আমাদের সবচেয়ে বড় বিতর্ক, সেটা হলো যে গণভোট হলো। এখন সরকারের একজন মুখপাত্র তৈরি হয়েছেন, অনেকে বলেন যে সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী তিনি, প্রধানমন্ত্রীর প্রক্সি দেন। বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রীকে নির্বাচন করেছে তার প্রক্সির কাছ থেকে বক্তব্য শোনার জন্য নয়। বাংলাদেশের মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছে জিয়াউর রহমানের সন্তান হিসেবে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছে খালেদা জিয়ার সন্তান বলে। কাজেই আমাদের প্রত্যাশা থাকবে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তান তারেক রহমান দেশকে নেতৃত্ব দেবেন। যা বলার জনগণকে তিনি সরাসরি বলবেন। তার পক্ষ থেকে প্রক্সি হিসেবে অন্য কারো কাছ থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা শুনতে চাই না। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামলান, আইন মন্ত্রণালয়ের দায়িত্ব আইনমন্ত্রীকে দেন। উনি ব্যাখ্যা দিচ্ছেন, উনি প্রশ্ন তুলছেন গণভোট নাকি অবৈধ হয়েছে। এই জন্য আজকে 70% মানুষের গণরায়কে তারা উপেক্ষা করার মতো এক ভয়াবহ আত্মঘাতী পথে বিএনপি পা বাড়াচ্ছে। আমরা বিএনপির দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষী। দীর্ঘদিনের সাথে আমরা দীর্ঘদিন ধরে যুগের পর যুগ রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করেছি। বিএনপির কাছে আমাদের অনেক অনুরোধ, সবিনীত অনুরোধ, আমরা আপনাদের বিপক্ষে রাজপথে নামতে চাই না। আমরা জুলাই সনদের কাঙ্ক্ষিত বাস্তবায়ন চাই। আমরা জনগণের গণরায়ের বাস্তবায়ন চাই। যদি আমাদেরকে আপনারা বাধ্য করেন জনগণের অধিকার আদায়ে রাজপথে নামতে আমরা বাধ্য হব। প্রশ্ন হলো, এই জায়গাটা আমি আমার নেতাকর্মী এবং নোয়াখালীর আপনাদের জনগণকে আমরা বলতে চাই, দেখেন, যখন জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে এটা নিয়ে যখন বিতর্ক দেখা দিল, এনসিপি বলছিল নতুন করে সংবিধান লিখতে হবে, বিএনপি বলছিল যে না, নতুন সংবিধানের দরকার নাই, পুরাতন সংবিধানের মধ্যে সংশোধনী আনবো। এর আগে 17 বার সংশোধনী আনা হয়েছে, আরেকবার সংশোধনী আনবো, সমস্যা কোথায়? সকলে বলেছিলাম যে না, শুধুমাত্র একটা সংশোধনীর জন্য 1,500 মানুষ জীবন দেয় নাই। আপনাদের দলের 15 বছর পর্যন্ত বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা ঘরে থাকতে পারে নাই। জঙ্গলে, মাঠে, বনে, বাজারে, হাওরে, বিলে, খালে ফেরারি জীবন যাপন করতে হয়েছে। আপনার বিএনপির দলের সেই সকল গুম খুনের শিকার হওয়া শত সহস্র
নেতা কর্মীদের রক্তের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে হলেও আপনারা জুলাই বিপ্লবকে সম্মান দেখানোর চেষ্টা করুন। আগে 17 বার বাংলাদেশে সংশোধনী হয়েছে, এত রক্ত দেওয়ার পর যদি আবার সেই সংশোধনী হয় তাহলে জুলাই বিপ্লব করার কি দরকার ছিল? সংশোধনী তো হয় 72 সাল থেকে 24 সাল পর্যন্ত কতবার হয়েছে সংশোধনী? 17 বার। সংসদ হয়েছে 12টা, সংশোধনী এসেছে 17টা, অর্থাৎ প্রত্যেক সংসদে গড়ে 1.5টা করে সংশোধনী এসেছে। আবার এখন নতুন করে জুলাই বিপ্লব পরবর্তী সংবিধানেও ওনারা সংশোধনী আনতে চান, মামুর বাড়ির আবদার পেয়ে গেছেন। আমরা বলেছিলাম যে ঠিক আছে, এনসিপির জুলাই যোদ্ধাদেরকে আমরা বললাম তোমরা একটু ছাড় দাও, একটু নত হও, একটু নমনীয় হও, নতুন সংবিধান রচনা করার দরকার নাই, পুনর্লিখনের দরকার নাই। বিএনপিকেও বলা হলো আপনারাও এই রক্তের প্রতি আরেকটু শ্রদ্ধা দেখান। তারপরে সকলে মিলে একমত হলো যে ঠিক আছে, সংশোধনীও না, পুনর্লিখনও না, আমরা সংবিধানকে সংস্কার করব। এই 3টা শব্দ মনে রাখবা ছাত্র ভাইয়েরা আমার। দেশের নাগরিক সমাজ, আপনাদেরকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। যে দেশের নাগরিকরা রাজনৈতিকভাবে সচেতন নয়, তারা কোনোদিন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আপনাদেরকে বুঝতে হবে সংবিধান পুনর্লিখন কি জিনিস, আপনাদেরকে বুঝতে হবে সংবিধান সংশোধনী কি জিনিস। আমরা সংবিধান পুনর্লিখনিতেও যাচ্ছি না, সংবিধান সংশোধনীতেও যাচ্ছি না, আমরা সকলে মিলে ঐক্যমত্য হয়েছিলাম বিএনপি সহ, আমরা সংবিধান সংস্কার করব। সংবিধান সংস্কার কিভাবে হবে এই প্রশ্ন যখন উত্থাপন করা হলো, তখন এই সালাউদ্দিন সাহেব কনসেনসাস কমিশনে তিনি প্রস্তাব করেছিলেন সংস্কার করতে হলে জনগণের ম্যান্ডেট লাগবে। কিভাবে জনগণের ম্যান্ডেট নেওয়া হবে? রেফারেন্ডাম দেন, গণভোট দেন। এই গণভোট হলো। এই গণভোট যখন 4টা প্রশ্ন সামনে আসলো, যেই 4টা প্রশ্নের মধ্যে বিএনপি 3.5টার সাথেই দ্বিমত, তখন তো বিএনপি মোসরামসরি শুরু করলো। দেখলো এভাবে যদি জনগণের মতামত নিয়ে এভাবে যদি সংস্কার হয়ে যায় তাহলে তো ক্ষমতা নিজেদের একক দলীয়ভাবে কুক্ষিগত করে রাখা যাবে না। তখন থেকেই বিএনপি পিছন দিকে ফিরতে শুরু করেছে। এই জন্য যখন গণভোটের তফসিল ঘোষণা করা হলো, গণভোটের ব্যালট জাতির সামনে উপস্থাপন করা হলো, বিএনপি তলে তলে সারা দেশে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছিল। বিএনপির নেতাকর্মীরা তার জন্য সাক্ষী। 2-4 দিন যাওয়ার পরে জনাব তারেক রহমান, তিনি চিন্তাশীল মানুষ, লক্ষ্য করলেন যদি এইভাবে গণভোটে নায়ের পক্ষে থাকি, আমসালা 2টাই যাবে। গণভোটে না তো যাবেই দিল্লিতে ভেসে, সেই নায়ের সাথে সাথে ধানের শীষও চলে যেতে পারে। দ্রুত ইউটার্ন নিলেন, সিদ্ধান্ত নিলেন, প্রকাশ্য জনসভায় ঘোষণা দিলেন আপনারা সকলে গণভোটে হায়ের পক্ষে ভোট দিবেন। বলেছেন কি বলেন নাই? বলেন। জনাব তারেক রহমান সাহেব নিজে জাতিকে হ্যাঁ ব্যালটে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। কিন্তু আমরা জানি বিএনপি এবং তার মিত্ররা তলে তলে এরপরেও না ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে। আওয়ামী লীগ না ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে। সব কিছু করার পরেও 30% ভোট পড়েছে না ভোটে, আর 70% প্রায় জনগণ হ্যাঁ ভোটে সিল মেরে বিপুল ব্যবধানে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করেছে। ধানের শীষ এবং তার মিত্ররা সবাই মিলে ভোট পেয়েছে 50%, আর গণভোটে হ্যাঁ ব্যালটে ভোট পড়েছে 70%। 50% ভোট পেয়ে ক্ষমতায় গিয়ে এখন স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন যে গণভোট বৈধ হয় নাই। অথচ এই গণভোটের প্রস্তাবনা ওনারাই দিয়েছিলেন। সকলে সম্মিলিত হয়ে, সালিশ হয়ে, বিচার হয়ে ঐক্যমত্য হয়েছিল যে এইভাবেই সমাধান হবে। এখন পগার পার হওয়ার পর, এখন নদী পার হয়ে যাওয়ার পরে এখন বলতেছে মাঝিকার দুলা ভাই। আমরা বিএনপিকে বিনীতভাবে বলি, মনে রাখেন এক মাকে শীত যায় না। মনে রাখবেন 1970 সালে আমার এই তৎকালীন পূর্ব পাকিস্তান বাংলার মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসক গোষ্ঠী। বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত বাংলার জনগণের জনপ্রতিনিধির হাতে তারা ক্ষমতা হস্তান্তর করতে গড়িমসি করেছিল। এর
পরিণাম ঘটেছিল ৭১-এর মহান মুক্তিযুদ্ধ। 2014 সাল থেকে এক সময় রাত বিনা ভোটের সরকার, 2018-তে রাতের ভোটের সরকার, 2024 সালে আমি আর ডামি মার্কা নির্বাচন। জনগণের ভোটাধিকারকে ছিনতাই করে শেখ হাসিনা জনগণকে এক নতুন বুঝ দিতে চেয়েছিল। বলেছিল গণতন্ত্রের জন্য জনগণের ভোট লাগে না, উন্নয়নের গণতন্ত্র, উন্নয়ন করলেই গণতন্ত্র হয়ে যায়। মনে আছে আপনাদের? দক্ষিণবঙ্গের মানুষকে বলল পদ্মা সেতু বানায় দিছি, এটাই তোমাদের গণতন্ত্র। ঢাকার মানুষকে বলল মেট্রো রেল বানায় দিছি, আমি যা চুরি করেছি তবুও দুর্নীতি করে আমি মেট্রো রেল তো বানায় দিছি, এটাই তোমাদের গণতন্ত্র, আর ভোটাধিকার চাইও না। যেমনি ভাবে শেখ হাসিনা পদ্মা সেতু আর মেট্রো রেল আর ফ্লাইওভার দিয়ে বলতো এটাই গণতন্ত্র, উন্নয়নের গণতন্ত্র নামে বাংলাদেশের মানুষকে হাইকোর্ট দেখানোর এক চেষ্টা করেছিল শেখ হাসিনা। আমি জানি না বর্তমান সরকারের কাঁধে শেখ হাসিনার সেই ভূত আবার নতুন করে সওয়ার হয়েছে কিনা আমি জানি না। আমার কাছে মনে হচ্ছে বর্তমান সরকার চেষ্টা করতেছে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড আর খেতে খামারে কৃষক কার্ড দিয়ে কয়েকদিন পরে তারা বলবে যে এই ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ড এটাই তোমাদের গণতন্ত্র। ঘরে ঘরে কৃষক কার্ডের, ঘরে ঘরে ফ্যামিলি কার্ডের গণতন্ত্র আর ঘরে ঘরে কৃষক কার্ডের গণতন্ত্র দিয়ে যদি শেখ হাসিনার মতো উন্নয়নের গণতন্ত্রের সবক বাংলার মানুষকে পড়ানোর চেষ্টা করেন, বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লবের সবক স্মরণ করায় দেবে। কাজেই এই বিএনপিকে আমরা অনেক ভালোবাসি। বিশেষ করে আমি আমার রাজনৈতিক জীবনের দীর্ঘ সময় এবং অন্তিম সময়েও বেগম জিয়াকে দেশের প্রতি, দেশের জনগণের প্রতি যেই ভালোবাসা, যেই কমিটমেন্ট, যেই মায়া মমতা এবং দরদ আমি নিজে সচক্ষে প্রত্যক্ষ করেছি, তাদের উত্তরসূরি বিএনপিকে আমরা বলবো যে আপনারা, আমরা চাই 47, 71, 24-এর ভিত্তিতে আগামীর বাংলাদেশ হবে। এই প্রশ্নে ঐক্যমত পোষণ করার পর রাজনৈতিক স্বার্থ নিয়ে আমাদের আর মারামারি থাকবে না ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশকে সেই 24-এর জুলাই চেতনার ভিত্তিতে 47, 71, 24-এর মাইল ফলকের উপর প্রতিষ্ঠার এক দীর্ঘ সংগ্রামের দাওয়াত দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের হাতকে শক্তিশালী করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া আখিরু